Hello students, hope you are all good and doing well for your preparations for JEE NEET exams and your academic exams class 11, class 12, chemistry exam or class 8, class 9, whether you are in secondary level or you are in higher secondary level, you are doing well and be positive and keep doing well. Today we need to learn valence bond theory. দেখো আগের ক্লাসগুলোতে আমরা শিখে এসেছি লুইস ডট স্ট্রাকচার কি করে করতে হয়, VACP এর থিওরি দিয়ে কি করে শেপ, মলিকুলার শেপ আমরা ডিটারমাইন করি, জিওমেট্রি করে ডিটারমাইন করি, যে কোন মলিকিউল লিনিয়ার শেপ, কোন মলিকিউলের সিস শেপ, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। এটা ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার এই চ্যাপ্টার থেকে আমরা পড়ছি এবং এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট JEE আর নিট এক্সামিনেশনের জন্য। সো তোমাদের খুব ভালো করে এই কনসেপ্টগুলো ইন ডেপথ স্টাডি করতে হবে। যদি করো তাহলে এখান থেকে ধরে রাখো 10 মার্কস কোশ্চেন তোমরা পাবেই। দেখো অনেক ক্লাব কোশ্চেন থাকে যেগুলো এই ডেপথ কোশ্চেন, ডেপথ অ্যানালিসিস গুলো করলেই পারা যায়। তো আমরা এই কনসেপ্টগুলো খুব ডেপথে পড়ছি। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, VACP আর থিওরি রিলেটেড ভিডিও আর অ্যাটমিক অরবিটাল বোর ইলেকট্রনিক কনফিগারেশন কি করে, আর অ্যাটমিক অরবিটস দ্যাট ইজ শেলস বোর ইলেকট্রনিক কনফিগারেশন কি করে, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অরবিটালস ইলেকট্রনিক কনফিগারেশনে কনভার্ট হয়ে গেল, মানে ইলেকট্রনের এক্সিস্টেন্স অরবিটস থেকে কি করে অরবিটালে কনভার্ট হলো কোয়ান্টাম মেকানিক্যালি, এই নিয়ে ডিটেলস লেকচার করা আছে, 3টে পার্টে ভাগ করা আছে। যারা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নেবে, কনসেপ্টগুলো গ্যাদার করে নেবে, নোট ডাউন করে নেবে খাতায়। আজকে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। এটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এই কনসেপ্টটা অনেক বড়, অনেকগুলো টপিক ইনক্লুড আছে। তো আমি আজকে দেখো যে যে টপিকগুলো পড়বো, ভ্যালেন্স বন্ড থিওরি মেন পয়েন্টসগুলো পড়বো, পস্টুলেটসগুলো পড়বো। এটা সায়েন্টিস্ট হেটলার অ্যান্ড লন্ডন, দুজন সায়েন্টিস্ট 1927-এ এই ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আসেন। কারণ VACP এর থিওরি থেকে প্রপার কেমিক্যাল বন্ডিং জানা যাচ্ছে না। প্রপার কেমিক্যাল বন্ডিং, বন্ডিং কানেক্টিভিটি, কিভাবে বন্ডগুলো ওরিয়েন্টেশন আছে, কি করে বন্ড কম্বাইন করছে, দুটো অ্যাটমে কি করে কম্বাইন হচ্ছে, বন্ডের এনার্জি কি, বন্ডগুলো কিভাবে 3 ডাইমেনশন স্পেসে ওরিয়েন্ট আছে, ডাইরেকশনাল প্রপার্টি কি বন্ডের, বন্ডের স্ট্রেংথ কি, বন্ড লেন্থ কি, বন্ডের এনার্জি কিরকম হবে, এই সমস্ত বিষয় VACP এর থিওরি বলতে পারছে না। জাস্ট ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার দেখে VACP এর থিওরি কি জাজ করছে, মলিকিউলের শেপ কিরকম হবে, সেটাও সব জায়গায় যে প্রমিনেন্টলি লাগছে তাও কিন্তু নয়। ভ্যালেন্স বন্ড থিওরি ইজ মোর মডার্ন অ্যাপ্রোচ, যেটা আমাদের মলিকিউলের কিভাবে বন্ডিং হচ্ছে, মলিকিউলে অ্যাটমসের মধ্যে কম্বিনেশন কি করে হচ্ছে সেটা বোঝাতে সাহায্য করছে। অ্যাটমস কম্বাইন যখন হচ্ছে, এই ভ্যালেন্স বন্ড থিওরিতে বলা হচ্ছে অ্যাটমস, ধরো দুটো অ্যাটম কম্বাইন হচ্ছে, তাদের অ্যাটমিক অরবিটালস গুলো, ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটালস গুলো কম্বাইন হচ্ছে এবং অবশ্যই অ্যাটমিক অরবিটালস গুলো যখন কম্বাইন হবে, প্রতিটা অ্যাটমিক অরবিটাল কিরকম থাকবে, সিঙ্গলি অকুপাইড থাকবে, মানে সেখানে সিঙ্গেল ইলেকট্রন থাকবে বা অরবিটাল গুলো হাফ ফিল্ড থাকবে। আমরা জানি অরবিটাল দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয় এবং সেখানে একটা ইলেকট্রন থাকবে। ভ্যালেন্স বন্ড থিওরিতে টেক পার্ট করার জন্য অরবিটাল গুলোকে সিঙ্গলি অকুপাইড হতে হবে। এবার দেখো দুটো অ্যাটমের অরবিটাল সিঙ্গলি অকুপাইড আছে, তারা যখন আস্তে আস্তে দূর থেকে ধরো কাছাকাছি আসছে বন্ডিং করার জন্য, দুটো ইলেকট্রন যখন একসঙ্গে কাছাকাছি এসে বন্ডিং করবে, দুটো ইলেকট্রন কম্বাইন, একটা বন্ডের মধ্যে তো দুটো ইলেকট্রন থাকে, তো দুটো ইলেকট্রন এমন ভাবে অ্যাটমিক অরবিটাল গুলো, হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটাল গুলো কম্বাইন হবে, তখন ইচ অরবিটালে ইলেকট্রনের স্পিন কিন্তু অপোজিট হবে। মানে ধরো একটা অরবিটালে স্পিন আপ থাকলে, ইলেকট্রনের স্পিন আপ থাকলে অন্য অরবিটালে স্পিন কিন্তু ডাউন হবে। তো এইভাবে অপোজিট স্পিন পেয়ারে ইলেকট্রন হাফ ফিল্ড অরবিটাল গুলোতে একসাথে এসে কম্বাইন হচ্ছে। তাহলে হাফ ফিল্ড অরবিটাল গুলো একসাথে এসে কম্বাইন হচ্ছে, দুটো অ্যাটমের হাফ ফিল্ড অরবিটাল গুলো একসাথে এসে কম্বাইন হচ্ছে কখন, যখন প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে এবং তারা অপোজিটলি স্পিন স্টেটে আছে, এমন সময় কম্বাইন হয়ে বন্ড ফর্মেশন করছে। এবং সেই বন্ড ফর্মেশনের সেই অবস্থাটায় আমরা দুটো অ্যাটমের মাঝে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, যেটা মিনিমাম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স হচ্ছে দুটো অ্যাটমের, সেটা তৈরি হচ্ছে এবং সেই ডিস্টেন্সটা বন্ড ডিস্টেন্স। এবং এই বন্ড ডিস্টেন্স তৈরি হওয়ার জন্য এই ফোর্স অফ জেনারেশন, দুটো অ্যাটমের মধ্যে যে ফোর্স অফ জেনারেশন হচ্ছে, ওই
বন্ডিং ইলেকট্রনস এর প্রতি, কারণ প্রতিটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস গুলো কি করছে, ওই যেখানে ওভারল্যাপিং হচ্ছে দুটো অ্যাটমের অ্যাটমিক অরবিটাল গুলো যেখানে ওভারল্যাপ হচ্ছে সেখানে ইলেকট্রন ডেন্সিটি মোস্ট প্রবাবলি বেশি থাকবে। ফলে ইন বিটুইন টু অ্যাটম নিউক্লিয়াসের দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মিডল পয়েন্টে ধরো ইলেকট্রনের ক্লাউড ম্যাক্সিমাম আছে এবং দুটো অ্যাটমের নিউক্লিয়াস সেই ইলেকট্রন ক্লাউডকে খুব ভালোভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে ধরে রেখেছে। ফলে দুটো অ্যাটম কাছাকাছি আছে এবং দুটো অ্যাটম কাছাকাছি থাকলে পুরো সিস্টেমটা, দুটো অ্যাটম যখন আইসোলেটেড অবস্থায় ছিল এখন কাছাকাছি আছে, তার জন্য পুরো সিস্টেমটা থেকে একটা এনার্জি রিলিজ হচ্ছে যাকে আমরা বন্ড এনার্জি বলছি। এই জিনিসটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মেন আইডিয়া, মানে বন্ড কি করে ফর্মেশন হচ্ছে। দেখো সেকেন্ড পয়েন্টে আমার ওভারল্যাপ অফ অ্যাটমিক অরবিটালস আছে। তো অ্যাটমিক অরবিটালস আমরা যখন বোরের অরবিটস থেকে, বোর অরবিটস মানে শেল, প্রিন্সিপাল শেল থেকে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে গেলাম তখন দেখলাম যে না, ইলেকট্রন শুধু যে শেলে ঘুরছে তা তো নয়, ইলেকট্রন শেলের মধ্যে থাকা সাবশেলে থাকতে পারে, সাবশেলের মধ্যে থাকা স্পেসিফিক একটা রিজিয়নে থাকে যেখানে ইলেকট্রন প্রবাবিলিটি, ইলেকট্রন ফাইন্ডিং প্রবাবিলিটি ম্যাক্সিমাম, সেই জায়গাটাকে আমরা বলি অরবিটাল। ইলেকট্রনকে সেখানে আর পার্টিকেল নেচার হিসেবে দেখা হয় না, ইলেকট্রন সেখানে ওয়েভ নেচারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাই ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, যখন ওয়েভ চলে আসছে তখন প্রবাবিলিটি কথাটা চলে আসছে। তো এখানে ওভারল্যাপ অফ অ্যাটমিক অরবিটালস, এরকম অ্যাটমিক অরবিটালস আমরা দেখেছি, তাদের শেপ দেখেছি আগের লেকচারগুলোতে। যেমন এস অরবিটাল, যদি ভ্যালেন্সিয়াল এস অরবিটাল হয় সেটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল হয়, পি অরবিটাল হলে ডাম্বেল শেপ হয়, ডি অরবিটাল হলে ডাবল ডাম্বেল শেপ হয়। এফ অরবিটাল নিয়ে কানেকশন আমাদের অত করতে হয় না, সিলেবাসে নেই। এফ অরবিটালের কমপ্লেক্স স্ট্রাকচার থাকে। তোমরা ধরে রাখো এস আর পি অরবিটাল দিয়েই আমাদের কানেকশন গুলো বেশি থাকে, যদিও আমাদের প্রপার ওই স্ট্রাকচার করে অরবিটাল গুলোকে ম্যাচ করতে হয় না, কিন্তু হ্যাঁ ফান্ডামেন্টাল আইডিয়া গুলো কিভাবে একটা অরবিটাল আরেকটা অরবিটালের সঙ্গে কানেকশন হচ্ছে সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে। তো এইটা তো অ্যাটমিক অরবিটালের কানেকশন, কি করে মলিকিউল ফর্ম হচ্ছে সেটা আমরা জানবো। নেক্সট পার্ট পড়বো পজিটিভ, নেগেটিভ আর জিরো ওভারল্যাপ কি। দুটো অরবিটাল, অ্যাটমিক অরবিটাল দুটো অ্যাটমের থেকে আসছে, কানেক্ট তো হচ্ছে, কিন্তু কিভাবে কানেক্ট হলে সেটা পজিটিভ ওভারল্যাপ হবে, মানে সিগনিফিক্যান্ট ওভারল্যাপ হবে। দেখো যত বেশি ওভারল্যাপ হবে তত বেশি আমার কি হবে, এনার্জি রিলিজ হবে, তত বন্ডটা স্ট্রং হবে এবং সেখান থেকে বন্ড এনার্জি তত রিলিজ হবে। তো স্ট্রেংথ অফ বন্ড ডিপেন্ড করছে কতটা এক্সটেন্টে ওভারল্যাপ হচ্ছে। এই কনসেপ্টটা এখানে ভ্যালেন্স বন্ড থিওরির কনসেপ্টটাই এটা বলছে। 1927-এ সায়েন্টিস্ট হেটলার অ্যান্ড লন্ডন, দুজন সায়েন্টিস্ট এই ভ্যালেন্স বন্ড থিওরিটাকে অ্যাপ্রোচ করে, তৈরি করে। এগুলো সব থিওরিটিক্যাল বিষয়। এক্সপেরিমেন্টালি ডাটা দেখে আমরা থিওরিটিক্যাল অ্যাজাম্পশন করে কিছু প্রুফ করার চেষ্টা করছি। কি প্রুফ করার চেষ্টা করছি? এক্সপেরিমেন্টাল ডাটাকে, এক্সপেরিমেন্টালি মলিকিউলের শেপটা দেখে এক্সরে ক্রিস্টালোগ্রাফি করে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ধরনের একটা ইলেকট্রন ক্লাউডের একটা শেপ এসছে, তো এটা কিরকম ভাবে বলা যেতে পারে, সেই অনুযায়ী ভ্যালেন্স বন্ড থিওরি এসেছে, ডেভেলপ হয়েছে। নেক্সট আমরা যে কনসেপ্টটা পড়ছি দেখো, টাইপস অফ ওভারল্যাপিং অ্যান্ড নেচার অফ কোভালেন্ট বন্ডস। তো এইভাবে ওভারল্যাপ হওয়ার পর ওভারল্যাপিং এর টাইপস কিরকম হতে পারে এবং কোভালেন্ট বন্ডস এর টাইপস কিরকম হতে পারে, নেচার কিরকম হতে পারে, সিগমা আর পাই বন্ড দিয়ে আমরা ডিনোট করছি। কিভাবে অরবিটাল গুলো ওরিয়েন্ট হলে, কিভাবে কাছাকাছি এলে সিগমা বন্ড হবে, কিভাবে ওরিয়েন্ট হলে আমার পাই বন্ড হবে, অ্যাপ্রোচ করলে কিভাবে পাই বন্ড হবে দুটো অরবিটাল, সেগুলো পড়বো। এবং সিগমা আর পাই বন্ডের যে কম্পারিজন সেটাও কিন্তু এই লেকচারে আমরা জানবো। আমরা ফিফথ পয়েন্ট জানবো, ডাইরেকশনাল প্রপার্টিজ অফ কোভালেন্ট বন্ডস। ডাইরেকশনাল প্রপার্টিজ অফ কোভালেন্ট বন্ডস, প্রত্যেকটা কোভালেন্ট বন্ডসের অ্যাটমিক অরবিটাল অ্যাপ্রোচ করছে, তারা একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যাক্সিস বরাবর তো অ্যাপ্রোচ করছে, তাই তাদের বলা হচ্ছে ডাইরেকশনাল প্রপার্টিজ আছে। কোভালেন্ট বন্ডের ডাইরেকশনাল প্রপার্টিজ আছে, আয়নিক বন্ডের ডাইরেকশনাল প্রপার্টিজ থাকে না। কোভালেন্ট বন্ডের ডাইরেকশনাল প্রপার্টিজ থাকে, তার কারণ হচ্ছে এখানে অ্যাটমের ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটালস গুলো একটা অ্যাক্সিস বরাবর, ধরো এস অরবিটাল তো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল থাকে, এবার সেখানে পি অরবিটাল কানেক্ট করার চেষ্টা করছে, তো পি অরবিটালের তিনটে পার্ট হয়, পি অরবিটালকে তিন ভাগে ভাগ করা যায়, পি সাবশেলকে তিন ভাগে ভাগ করা যায়, ওয়ান ইজ পি এক্স, অ্যানাদার ওয়ান ইজ পি ওয়াই অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ পি জেড। তো পি এক্স, পি ওয়াই, পি জেড এর নামগুলো কেন এসেছে? এটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর আছে বলে এসেছে, এটি ডাবল ডাম্বেল শেপ পি অরবিটাল। তো এইভাবে যখন তারা আসছে একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর এসে তারা কানেক্ট করার চেষ্টা করছে এবং সেই নিয়ে কিভাবে কানেকশন হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করব। কিন্তু এই কানেকশন করতে গিয়ে আমরা এক্সপেরিমেন্টাল ডাটাকে সবসময় ম্যাচ করতে পারছি না।
কিছু কিছু মলিকিউলের এক্সপেরিমেন্টাল ডাটা আমাকে শো করছে তাদের ইন বিটুইন বন্ড অ্যাঙ্গেল যা, সেটা আমরা থিওরিটিক্যালি প্রুভ করতে পারছি না উইথ দ্য হেল্প অফ ভ্যালেন্স বন্ড থিওরি আপ টু দিস কনসেপ্ট। তো আমরা এই 6 নম্বর পয়েন্ট অবধি আজকে দেখব, ফেলিওর অফ অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট অবধি আজকে দেখব। এই ভ্যালেন্স বন্ড থিওরি এই পুরো পার্টটা আমরা 3টে পার্টে পড়বো। আজকে এই 6 নম্বর পার্ট অবধি পড়বো। সেকেন্ড লেকচারে আমরা পার্ট 2তে দেখব কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন, ওটা একটা খুব বড় কনসেপ্ট, ডিটেলস অ্যানালিসিস করব সেই কনসেপ্টগুলো পার্ট 2তে। আর আরেকটা পার্ট করব, সেখানে আমরা যেই প্রবলেমসগুলো প্র্যাকটিস করবো, যেই 25, 26 এবং মেনি মোর নিট প্রবলেমস, এগুলো প্র্যাকটিস করবো, কিরকম ধরনের প্রবলেমস আসছে, 10+ প্রবলেমস আমরা সেখানে অ্যাপ্রোচ করবো, দেখবো। তো এইটা হচ্ছে ওভারঅল ক্লাসের আমার এজেন্ডা। এটা 3টে পার্টে আমরা ভাগ করব। তো চলো এক এক করে আমরা বোঝার চেষ্টা করি। সো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা ভিভিটি ইন টার্মস অফ এনার্জি কনসিডারেশন। দেখো এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম নিয়ে আমরা কাজ করছি। দুটো হাইড্রোজেন অ্যাটম দূর থেকে কাছাকাছি আসছে মনে করো, এবং তারা বন্ড ফর্মেশন করার চেষ্টা করছে। তাহলে এনার্জির দিক দিয়ে মলিকিউলে দুটো অ্যাটম মলিকিউল ফর্মেশনের সময় আইসোলেটেড অ্যাটম থেকে মলিকুলার ফর্মে যাচ্ছে, এই সময় পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু নিউক্লিয়াই অফ হাইড্রোজেন অ্যাটমস কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো। দুটো হাইড্রোজেন অ্যাটম কাছাকাছি যখন আসছে, কিছু ইন্টারাকশন হচ্ছে। সেই ইন্টারাকশনগুলো দুটো টাইপের, একটা হচ্ছে রিপালসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সেস। রিপালসিভ ফোর্স কখন হয়? যখন দুটো সেম চার্জ কাছাকাছি আসে তখন রিপালসিভ ফোর্স হয়। আর অ্যাট্রাকটিভ ফোর্স কখন হয়? দুটো অপোজিট চার্জ যখন কাছাকাছি আসে তখন অ্যাট্রাকটিভ ফোর্সেস জেনারেটেড হয়। এবার দুটো অ্যাটমের নিউক্লিয়াইতে দেখো, নিউক্লিয়াস এ হাইড্রোজেন অ্যাটম এ, আর দুটো অ্যাটমের নিউক্লিয়াস বি হাইড্রোজেন অ্যাটম বি। অ্যাটম এ ইলেকট্রনকে ইলেকট্রন এ দিয়ে ডিনোট করেছি, আর অ্যাটম বি এর ইলেকট্রনকে ইলেকট্রন বি দিয়ে ডিনোট করেছি। রিপালসিভ ফোর্সেস দেখো, ইলেকট্রন এ এর সঙ্গে ইলেকট্রন বি এর একটা রিপালসিভ ফোর্স জেনারেট হচ্ছে, এটার সঙ্গে এটা রিপালসিভ ফোর্স হচ্ছে। দেখো এটা নিউ রিপালসিভ ফোর্স, আগে ছিল না, যখন দূরে ছিল তখন ছিল না, যেই কাছাকাছি এসছে তখন নতুন রিপালসিভ ফোর্স জেনারেট কি হচ্ছে, ইএ ইলেকট্রন আর ইবি ইলেকট্রনের মধ্যে, দুটো অ্যাটমের ইলেকট্রনের মধ্যে রিপালসিভ ফোর্স জেনারেট হচ্ছে, আর দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে রিপালসিভ ফোর্স জেনারেট হচ্ছে। এগুলো হচ্ছে রিপালসিভ ফোর্স। সো নিউক্লিয়াস এ নিউক্লিয়াস বি কে রিপালশন করছে, রিপালশন করলে এনার্জি বেড়ে যায়, সিস্টেমে এনার্জি বেড়ে যায়। যখন দুটো অ্যাটম কাছাকাছি আসছে এবং সেখানে যদি রিপালসিভ ফোর্স জেনারেট হয় ইন বিটুইন টু নিউক্লিয়াই, তাহলে কি হবে? সিস্টেমে এনার্জি কি হবে? বেড়ে যাবে। আর অ্যাট্রাকটিভ ফোর্স যখন জেনারেট হয় তখন দুটো অ্যাটমের মাঝে অ্যাট্রাকটিভ ফোর্স যখন জেনারেট হয় তখন এনার্জি কমে যায়, সিস্টেমে এনার্জি কমে যায়। অ্যাট্রাকটিভ ফোর্স এনার্জি ডিক্রিজ করায় সিস্টেমে, রিপালসিভ ফোর্স এনার্জি ইনক্রিজ করায় সিস্টেমে। তো অ্যাট্রাকটিভ ফোর্স কিভাবে জেনারেট হচ্ছে যদি আমি একটা অন্য কালার দিয়ে দেখি, দেখো অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হচ্ছে, দেখো নিউক্লিয়াস এ অ্যাটম এর নিউক্লিয়াস ইলেকট্রন বি কে অ্যাট্রাক্ট করছে, আবার নিউক্লিয়াস বি মানে অ্যাটম বি এর নিউক্লিয়াস কি করছে? নিউক্লিয়াস এ এর যে ইলেকট্রন আছে ইলেকট্রন এ কে অ্যাট্রাক্ট করছে। সো এইভাবে নতুন কি হচ্ছে? একটা নিউ অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হচ্ছে। আর আগে থেকে অ্যাট্রাকশন তো ছিল, ইলেকট্রন এ এর প্রতি অ্যাট্রাকশন নিউক্লিয়াস এর তো আগে ছিলই, আর ইলেকট্রন বি এর প্রতি অ্যাট্রাকশন নিউক্লিয়াস বি এর তো আগে ছিল। এটা তো সবার থাকে, প্রত্যেকটা নিজস্ব নিজস্ব অ্যাটমের বাইরে যে ভ্যালেন্স ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন তো থাকবেই। তো এইগুলো আগে ছিল, তাহলে এইটা অ্যাট্রাকটিভ ফোর্স নিউ জেনারেট হয়েছে নিউক্লিয়াসে ইলেকট্রন বি এর সঙ্গে, এটা নিউ ফোর্সেস অ্যাট্রাকটিভ ফোর্স। আর নিউক্লিয়াস বি অ্যান্ড ইলেকট্রন এর মাঝে যে অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হয়েছে সেটা হচ্ছে তোমার নিউ অ্যাট্রাকটিভ ফোর্সেস। আবার নিউক্লিয়াস এ আর ইলেকট্রন এ বা নিউক্লিয়াস বি ইলেকট্রন বি এগুলো কিন্তু ওল্ড অ্যাট্রাকটিভ ফোর্স, আইসোলেটেড অবস্থায় এগুলো ছিল। তো যদি দুটোকে কম্পেয়ার করি দেখতে পাচ্ছি অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউড অফ অ্যাট্রাকটিভ ফোর্সেস আমরা অনেক বেশি পাচ্ছি দেন রিপালসিভ ফোর্সেস। তোমরা কাউন্ট করেও দেখতে পাবে এখানে 4খানা অ্যাট্রাকটিভ ফোর্স পাচ্ছ আর রিপালসিভ ফোর্স দুটো পাচ্ছ। তাই আমরা বলতে পারি এরা কাছাকাছি আসবে, বন্ড ফর্মেশন হবে, বিকজ অ্যাট্রাকটিভ ফোর্স বেশি আছে, বন্ড ফর্মেশন হবে এবং এখান থেকে এনার্জি রিলিজ হবে। বন্ড ফর্মেশন হলে সিস্টেমটা স্টেবল হবে, এনার্জি রিলিজ হবে, ফলে H2 মলিকিউল ফর্মড হবে। হাইড্রোজেন এইচ এখানে হাইড্রোজেন একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সঙ্গে কম্বাইন হবে। এটা অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি আমরা বললাম ভ্যালেন্স শেলের কম্বাইন হবে। আগে তো এনার্জিগত দিক দিয়ে দেখতে হবে যে এরা কম্বাইন হবে কি হবে না। তো হাইড্রোজেনের এইরকম সিচুয়েশনটাকে যদি আমি গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে পোটেনশিয়াল এনার্জি কার্ভ কি বলছে আমাকে? দেখো পোটেনশিয়াল এনার্জি কার্ভ বলছে ফর দ্য ফর্মেশন অফ H2 মলিকিউল উইথ রেসপেক্ট টু ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স অফ হাইড্রোজেন অ্যাটমস। এখানে দেখো এই কেসটা হচ্ছে প্রথম কেস,
ঠিক আছে, এই কেসটা প্রথম কেস, যখন দুটো অ্যাটম অনেকটা দূরে ছিল, কাছাকাছি আসেনি, সেখানে এনার্জি দেখো জিরোর কাছাকাছি ছিল, কোনো এনার্জি ডিক্রিজ হচ্ছে না, একদম লেভেলে, একদম জিরোর কাছাকাছি লেভেলে আছে। আস্তে 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 যখন কাছাকাছি আসতে শুরু করেছে, দেখো এনার্জি কিন্তু এখান থেকে ড্রপ করছে, এনার্জি কিন্তু এখান থেকে দেখো ড্রপ করছে, তাই তো, এখানে এনার্জি ড্রপ করছে, ড্রপ করছে। আরো যত কাছাকাছি আসছে, যত বেশি ওভারল্যাপ হচ্ছে, তত বেশি এনার্জি এখান থেকে ড্রপ করছে, এবং একটা পয়েন্টে গিয়ে কিন্তু কি হচ্ছে, এটা মিনিমাম হচ্ছে, যেখানে দুটো অ্যাটমের নিউক্লিয়াস কি করেছে, তার ভ্যালেন্স সেলগুলো কম্বাইন করেছে, এবং সেটা ম্যাক্সিমাম কম্বিনেশন হয়েছে, ম্যাক্সিমাম ওভারল্যাপ হয়েছে, যে ওভারল্যাপকে বলা হচ্ছে বন্ডিং ডিস্টেন্স, মানে দুটো নিউক্লিয়ার মাঝে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স তখন সেটা মিনিমাম হয়েছে। দুটো অ্যাটমের মাঝে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স যদি মিনিমাম হয়, কখন হবে, যদি ম্যাক্সিমাম ওভারল্যাপ হয়। ম্যাক্সিমাম ওভারল্যাপ হলে অনেক বেশি আমরা কিভাবে এনার্জি রিলিজ হবে, দেখো এখানে ম্যাক্সিমাম এনার্জি রিলিজ হয়েছে, দেখো এটা জিরো পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আমরা ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সে কার্ভ করছি, তো এটা জিরো, জিরো থেকে দেখো এটা নেগেটিভে গেছে এনার্জি, কতটা এনার্জি রিলিজ হয়েছে দেখতে পাচ্ছি, -435.8 কিলোজুল পার মোল এনার্জি রিলিজ হয়েছে। এরপরে যদি আমরা আরো দুটো অ্যাটম যদি আরো কাছাকাছি আসার চেষ্টা করে, তখন কিন্তু রিপালসিভ ফোর্সের ইন্টারাকশন আরো বাড়বে। রিপালসিভ ফোর্স কারা কারা জেনারেট করবে, ওই দুটো অ্যাটমের যে বাইরের সেলে ইলেকট্রনস, দুটো অ্যাটমের নিউক্লিয়াই, এরা কিন্তু কি করবে, আবার রিপালসিভ ফোর্স জেনারেট করবে। তার জন্য দেখো এই ম্যাক্সিমাম ওভারল্যাপ হওয়ার পর, যে ম্যাক্সিমাম ওভারল্যাপ হলে বন্ড ডিস্টেন্স কতটা পেয়েছি, দেখো জিরো থেকে এখানে 74 পিকোমিটার, মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যখন 74 পিকোমিটার হয়েছে, তখন আমরা কি পেয়েছি, বন্ড লেন্থ পেয়েছি, ম্যাক্সিমাম ওভারল্যাপ করেছে। তাহলে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম কত পেয়েছি, 74 পিকোমিটার ফর হাইড্রোজেন মলিকিউল। এরপরে যদি দুটো অ্যাটম আরো কাছাকাছি আসার চেষ্টা করে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে ডিউ টু রিপালসিভ ফোর্স, রিপালশন এটা বাড়তে থাকবে। So this is the potential energy curve for the formation of H2 molecule with respect to internuclear distance of hydrogen atoms. এই পয়েন্টটাকে আমরা কি বলছি, এই পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট অফ মিনিমাম এনার্জি, দ্যাট ইজ কল্ড বন্ড এনার্জি অর ম্যাক্সিমাম স্টেবিলিটি। এই পয়েন্টটা অ্যাচিভ করলে মলিকিউলটা ম্যাক্সিমাম স্টেবিলিটি গেইন করছে ডিউ টু রিলিজ অফ এনার্জি। কতটা এনার্জি এখানে হাইড্রোজেন অ্যাটম রিলিজ করেছে, -435.8, মাইনাস কেন বোঝাচ্ছি, এনার্জি রিলিজ করেছে বলে, 435.8 কিলোজুল পার মোল এনার্জি এই মলিকিউল ফর্মেশন হওয়ার জন্য রিলিজ হয়েছে। এখন নেক্সট আমরা দেখব যে যদি দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন হতে পারে, H2 মলিকিউল ফর্ম হতে পারে, তাহলে দুটো হিলিয়াম অ্যাটমও কি কম্বাইন হতে পারে। তো তার যদি আমরা এনার্জি কনসিডারেশন দেখি, পোটেনশিয়াল এনার্জি কার্ভ উইথ রেসপেক্ট টু ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যদি আমরা স্টাডি করি, তাহলে কি কি ইন্টারাকশন পাচ্ছি আমরা সেখানে, সেটা যদি স্টাডি করি, চলো এটা দেখি। দেখো HE মানে একটা হিলিয়াম অ্যাটম এ নিয়েছি, এ ধরেছি, আর একটা হিলিয়াম অ্যাটমকে বি ধরেছি, দুটো হিলিয়াম অ্যাটম দূর থেকে কাছাকাছি আসার চেষ্টা করছে, তারা কাছাকাছি এলে ওরকম অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্সেস জেনারেট হবে। রিপালসিভ ফোর্সেস গুলো কি কি জেনারেট হচ্ছে দেখো, ইএ আর ইবি, মানে অ্যাটম এর ইলেকট্রন এর সঙ্গে অ্যাটম বি এর ইলেকট্রন বি, এরা কি করছে, রিপালসিভ ফোর্স জেনারেট করছে, আলাদা কালার দিয়ে বোঝাচ্ছি, রিপালসিভ ফোর্স জেনারেট করছে, এগুলো নিউ রিপালসিভ ফোর্স। আচ্ছা, ইএ ইবি ড্যাশ, ইএ ইবি ড্যাশ, তাহলে এটা একটা রিপালসিভ ফোর্স জেনারেট হচ্ছে, দুটো অ্যাটম এ আর বি, হিলিয়াম অ্যাটম এ, হিলিয়াম অ্যাটম বি এর মধ্যে দেখো ইলেকট্রন এ এর সঙ্গে ইলেকট্রন বি ড্যাশের রিপালসিভ ফোর্স জেনারেট হচ্ছে। নেক্সট কি হচ্ছে, ই এ ড্যাশ ইবি, ই এ ড্যাশ ইবি, তাহলে এটার সঙ্গে একটা ই এ ড্যাশ ইবি রিপালসিভ ফোর্স জেনারেট হচ্ছে, তারপরে ই এ ড্যাশ ইবি ড্যাশ, ই এ ড্যাশ ইবি ড্যাশ, তাহলে দুটো অ্যাটমের ইলেকট্রনের দুটো দুটো করে ইলেকট্রন আছে ইচ অ্যাটমে, তাই এতগুলো রিপালসিভ ফোর্স জেনারেট হয়েছে। দেখো কটা, 1 2 3 4 রিপালসিভ ফোর্স শুধু ইলেকট্রন দিয়েই জেনারেট হয়েছে। আচ্ছা, নিউক্লিয়াসের দুটো অ্যাটমের নিউক্লিয়াসও কিন্তু রিপালসিভ ফোর্স দিচ্ছে একে অপরকে, তাহলে রিপালসিভ ফোর্স বিটুইন টু নিউক্লিয়াস আমরা এইভাবে দেখালাম। সো Na Nb, so these are all new repulsive forces, কারণ দুটো অ্যাটম আইসোলেটেড অবস্থায় যখন ছিল, এই রিপালসিভ ফোর্স গুলো ছিল না। আর কি জেনারেট হচ্ছে দেখো, ইএ ইএ ড্যাশ, ইএ ইএ ড্যাশ এর মধ্যে রিপালসিভ ফোর্স যদি দেখো, সেটা কিন্তু আগেও ছিল, কারণ এটা সিঙ্গেল অ্যাটমেই থাকা দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশন। তো আইসোলেটেড অবস্থায় দুটো ইলেকট্রন একই জায়গায় ছিল, তাদের মধ্যে ইএ ইএ ড্যাশ রিপালশন ছিল, এটা ওল্ড রিপালসিভ ফোর্স। আর বলবো ইবি ইবি ড্যাশ, এটাও কিন্তু আগে ছিল, আইসোলেটেড অবস্থায় ছিল।
তাহলে টোটাল আমরা এখান থেকে রিপালসিভ ফোর্স কতগুলো পেলাম, 1 2 3 4 5 নিউ রিপালসিভ ফোর্সটা আমি এখানে যদি ধরি তাহলে এখান থেকে 5 নিউ রিপালসিভ ফোর্স আমি পেলাম। নিউ অ্যাট্রাকটিভ ফোর্স কতগুলো জেনারেট হচ্ছে এবার দেখি, অন্য কালার দিয়ে দেখছি। নিউ অ্যাট্রাকটিভ ফোর্স অপোজিটলি চার স্পিসিসের মধ্যে হবে। সো নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে। নিউক্লিয়াস অফ হিলিয়াম অ্যাটম এ অ্যাট্রাক্ট ইলেকট্রন অফ হিলিয়াম অ্যাটম বি। সো এখানে এনএ আর ইবির মধ্যে একটা কি হতে পারে, অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হতে পারে। এটা এক নম্বর। এনএ ইবি ড্যাশের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হতে পারে, এটা দু নম্বর। এনবি ইএ এর সঙ্গে একটা অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হতে পারে। আবার এনবি ইএ ড্যাশ এটার সঙ্গে একটা অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট হতে পারে। আর আইসোলেটেড অবস্থায় তো এনএ ই এর সঙ্গে অ্যাট্রাকটিভ ফোর্স ছিল, এনএ ই এ ড্যাশের সঙ্গে অ্যাট্রাকটিভ ফোর্স ছিল, এগুলো আইসোলেটেড অবস্থায়ই ছিল, এগুলো ওল্ড অ্যাট্রাকটিভ ফোর্স। আর প্রিভিয়াস চারটে যেটা দেখলাম সেটা নিউ অ্যাট্রাকটিভ ফোর্স। এনবি ইবি অ্যাট্রাকটিভ ফোর্স ওল্ড ছিল, এনবি ইবি ড্যাশ, এনবি ইবি ড্যাশ এগুলো অ্যাট্রাকটিভ ফোর্স আগেও ছিল। তো নিউ অ্যাট্রাকটিভ ফোর্স আমরা কত দেখতে পাচ্ছি, 4। আর নিউ রিপালসিভ ফোর্স কত দেখতে পাচ্ছি, 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রিপালসিভ ফোর্স ম্যাগনিটিউড গ্রেটার দেন অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউড। সো এখান থেকে আমরা বলতে পারি যে হিলিয়াম অ্যাটমের এক্সিস্টেন্স হতে পারবে না, কারণ তারা যদি কাছাকাছি আসে তাহলে রিপালসিভ ফোর্সের ইন্টারাকশন বেশি জেনারেট হবে এবং যেটা পুরো সিস্টেমটা এনার্জিকে আরো ইনক্রিজ করে দেবে। তো এখান থেকে আমরা বলতে পারি, ভ্যালেন্স বন্ড থিওরি থেকে বলতে পারি, দুটো হিলিয়াম অ্যাটম কখনোই কম্বাইন হবে না। আর হিলিয়াম অ্যাটমকে আমরা নোবেল গ্যাস এলিমেন্টের আন্ডারে ফেলি, যেটা গ্রুপ 18-এ আছে পিরিয়ডিক টেবিলে। চলো নেক্সট কনসেপ্টটাকে অ্যানালাইজ করি যে হিলিয়াম অ্যাটমের পোটেনশিয়াল এনার্জির কার্ভ তাহলে কেমন হবে। পোটেনশিয়াল এনার্জি কার্ভ when two helium atoms approach to each other, তখন যদি কাছাকাছি আসে দেখো কি হবে, এনার্জি কিন্তু আস্তে আস্তে, পোটেনশিয়াল এনার্জি কিন্তু আস্তে আস্তে দেখো বাড়ছে, কোনো জায়গায় কমছে না, জিরো থেকে কিন্তু কিছু কমছে না, শুধু পজিটিভেই যাচ্ছে। সো হিলিয়াম অ্যাটমে পোটেনশিয়াল এনার্জি ক্রমাগত বাড়বে, কাছাকাছি এলে তাদের বাড়বে। তাই আমরা হিলিয়াম 2 He2 কোনো মলিকিউল দেখতে পাই না। লেটার আমরা কিন্তু আবার মলিকিউলার অরবিটাল থিওরি দিয়ে এই জিনিসগুলোকে বুঝবো যে কেন এগুলো হয় না। ওইটা হচ্ছে আরো মডার্ন অ্যাপ্রোচ টুয়ার্ডস বন্ডিং। সো মেইন পয়েন্টস অফ ভিভিটি কি কি সেগুলো একবার চেক করে নি চলো। হেটলার অ্যান্ড লন্ডন 1927-এ আমাদের সামনে ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আসেন। প্রথম পয়েন্ট বলছে এ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বাই ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটালস অফ ভ্যালেন্স শেল অফ দ্য টু অ্যাটমস। ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটালস অফ ভ্যালেন্স শেল অফ দ্য টু অ্যাটমস, যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম। সেকেন্ড পয়েন্ট, অনলি হাফ ফিল্ড, দ্যাট মিনস সিঙ্গলি অকুপাইড। একটা অরবিটালে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। তোমরা আগের লেকচারগুলো যদি দেখো দেখবে আমার অ্যাটমিক কনভার্সন ট্রান্সফরমেশনের যে পার্ট 2 লেকচার আছে সেখানে আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে কথা বলেছি। তিনি বলছেন একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সো যদি হাফ ফিল্ড হয় অরবিটাল তাহলে একটা ইলেকট্রন থাকবে। সো অনলি হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটালস ক্যান এন্টার ওভারল্যাপিং প্রসেস কন্টেনিং ইলেকট্রনস উইথ অপোজিট স্পিনস। তো ওভারল্যাপিং করতে গেলে প্রত্যেকটা অরবিটালকে সিঙ্গলি অকুপাইড হতে হবে, মানে প্রত্যেকটা ইচ এন্ড এভরি অরবিটাল কন্টেইনস ওয়ান ইলেকট্রন অ্যান্ড দে আর ওভারল্যাপড উইথ অপোজিট স্পিনস। মানে ইলেকট্রনগুলো যখন কম্বাইন হবে, পেয়ার্ড হবে, কম্বাইন হলে অপোজিট স্পিনেই তাকে থাকতে হবে। এটা ভ্যালেন্স বন্ড থিওরি আমাদের গাইড করছে। দিস আর দ্য থিওরিজ গুলোকে আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, ডেপথ অ্যানালিসিস করতে হবে, কারণ এই থিওরির উপর বেস করে জেইতে কোশ্চেন আসছে। তো চারটে স্টেটমেন্ট দিয়ে দিল, তার মধ্যে দুটো ঠিক হতে পারে, তিনটে ঠিক হতে পারে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু জেইতে আসছে। তো থিওরিজ গুলোকে খুব ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। থার্ড পয়েন্ট কি বলছে, দ্য অ্যাটম উইথ হাফ ফিল্ড অরবিটালস মাস্ট কাম ক্লোজার টু ওয়ান অ্যানাদার উইথ দেয়ার অ্যাক্সিস ইন প্রপার ডাইরেকশন ফর ওভারল্যাপিং। তো অরবিটালগুলো একটা প্রপার ডাইরেকশনে অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করবে, কারণ তারা অ্যাক্সিস বরাবর থাকে। পি অরবিটাল অ্যাক্সিস বরাবর থাকে, ডি অরবিটাল অ্যাক্সিস বরাবর থাকে, এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল অল ওভার 3 ডাইমেনশনাল স্পেসেস, স্ফিয়ারের মতো চারিদিকে ইকুয়ালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে এস অরবিটাল। তো এস অরবিটালকে আমরা নন ডাইরেকশনালও বলতে পারি, কিন্তু পি অরবিটাল, ডি অরবিটাল বা এফ অরবিটাল এগুলো কিন্তু ডাইরেকশনাল অ্যাপ্রোচ আছে। তো তারা ডাইরেকশনালি কিন্তু ওভারল্যাপিং করতে আসবে, অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিং করতে আসবে। আর আমরা ইন্টার নিউক্লিয়ার যে অ্যাক্সিসটাকে ধরি, যে ওভারল্যাপিং এর যে অ্যাক্সিসটাকে ধরি, সেটা জেনারেলি জেড অ্যাক্সিস ধরি।
কোন অ্যাক্সিস ধরি, জেড অ্যাক্সিস। ফোর্থ পয়েন্ট কি বলছে, অ্যাজ এ রেজাল্ট অফ ওভারল্যাপিং দেয়ার ইজ ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি সামওয়্যার বিটুইন দ্য টু অ্যাটমস। হ্যাঁ, ওভারল্যাপিং করলে দুটো ইলেকট্রন তো দুটো অ্যাটমের নিউক্লিয়ার মাঝামাঝি একটা জায়গায় থাকবে, ঠিকই আছে। দিস উইল রেজাল্ট গ্রেটার বন্ডিং ফোর্স, দ্যাট মিনস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন নিউক্লিয়াই অ্যান্ড দ্য অ্যাকুমুলেটেড ইলেকট্রন ক্লাউড বিটুইন দেম, বিটুইন দ্য অ্যাটমস। সো আমার ইলেকট্রন ক্লাউড যদি দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি থাকে, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জড, আর ইলেকট্রন ক্লাউডগুলো বেশি পরিমাণে ডেন্স পরিমাণে যদি থাকে, ইচ অ্যান্ড এভরি নিউক্লিয়াস কি করবে, অ্যাট্রাক্ট করবে ইলেকট্রন ক্লাউডগুলোকে। আর যত বেশি অ্যাট্রাক্ট হবে দুটো অ্যাটমের নিউক্লিয়াই তত কাছাকাছি আসবে, এবং যত কাছাকাছি আসবে তত ওভারল্যাপ বাড়বে, আর যত ওভারল্যাপ বাড়বে তত সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। সো এই ওভারল্যাপের জন্য যে স্টেবিলিটি বাড়ছে এবং ইলেকট্রন ক্লাউড যে মাঝামাঝি আছে, এই জিনিসটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। চলো নেক্সট পয়েন্ট পড়ি। Greater the overlapping, higher is the strength of chemical bond. It is very well known that the overlapping যত বেশি হবে তত বেশি কেমিক্যাল বন্ডের স্ট্রেংথ বাড়বে। ম্যাক্সিমাম বন্ড এনার্জি ইজ রিলিজড, আমরা আগেই এই নিয়ে আলোচনা করে নিয়েছি। দ্য মলিকিউল ফর্মড হ্যাজ লেস এনার্জি অ্যান্ড মোর স্টেবিলিটি দ্যান আইসোলেটেড অ্যাটমস। হ্যাঁ, অবশ্যই যদি দুটো আইসোলেটেড অ্যাটম কাছাকাছি না আসে এবং তাদের এনার্জি যদি মিনিমাম না হয়, তাহলে তারা বন্ড ফর্মেশন কেন করবে? বন্ড ফর্মেশন তখনই হবে যদি সিস্টেমটা স্টেবল হয়, সিস্টেমটা লেস এনার্জাইজড হয় দেন প্রিভিয়াস ওয়ান। 6th পয়েন্ট কি বলছে, ইলেকট্রনস উইচ আর অলরেডি পেয়ার্ড ইন ভ্যালেন্স শেল ক্যান এন্টার ইনটু বন্ড ফর্মেশন ইফ দে আনপেয়ার্ড ফার্স্ট। এবার কিছু কিছু অ্যাটমে ভ্যালেন্স শেলে ইলেকট্রনস পেয়ারেও থাকে, তো যদি তাদের বন্ডিং এ টেক পার্ট করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ভ্যালেন্স বন্ড থিওরি, যদি তাদের বন্ড ফর্মেশনে টেক পার্ট করতে হয়, তাদেরকে ফার্স্টে কি হতে হবে, তাদেরকে ফার্স্টে আনপেয়ার্ড হতে হবে। তাই বলছে ইলেকট্রনস হুইচ আর অলরেডি পেয়ার্ড ইন ভ্যালেন্স শেল ক্যান এন্টার ইনটু বন্ড ফর্মেশন ইফ দে আর আনপেয়ার্ড ফার্স্ট অ্যান্ড শিফটেড টু ভ্যাকেন্ট অরবিটালস অফ স্লাইটলি হায়ার এনার্জি অফ দ্য সেম মেন শেল এনার্জি শেল, ভ্যালেন্স শেল। মানে ইলেকট্রনটা আনপেয়ার্ড হচ্ছে এবং শিফট হচ্ছে টু দ্য ভ্যাকেন্ট অরবিটাল অফ স্লাইটলি হায়ার এনার্জি অফ দ্য সেম শেল। দ্যাট মিনস আমরা যদি এখানে দেখো সিস্টেমটা, ধরো কার্বন নিয়ে কথা বলি, কার্বন হচ্ছে 6 অ্যাটমিক নাম্বার। সো 1s দুটো ইলেকট্রন থাকে, 2s2 দুটো ইলেকট্রন থাকে, অ্যান্ড 2p2 এখানেও দুটো ইলেকট্রন আছে। সো দিস ইজ দ্য সিস্টেম। বাট আমরা জানি কার্বন কি, কার্বন টেট্রাভ্যালেন্ট। আমরা দেখেছি মলিকিউল মিথেন CH4, তো CH4 এ তো কার্বন টেট্রাভ্যালেন্ট হয়ে আছে, 4টে বন্ড হয়েছে। তো 4টে বন্ড হতে গেলে আমার 4 আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে অরবিটালে, কিন্তু আছে কটা ইলেকট্রন? দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 2 আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো 2 আনপেয়ার্ড ইলেকট্রনস থাকলে কি বলছে, যে যদি আমার যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে সেটা করার জন্য যদি ভ্যালেন্স শেলে দেখি আমার পেয়ার্ড ইলেকট্রন আছে, সেই পেয়ার্ড ইলেকট্রন কি হচ্ছে, আনপেয়ার্ড হতে পারে, সেটা শিফট হতে পারে। মানে এই 2s এর দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন কি হলো, শিফট হলো 2p তে, মানে সেম এনার্জি শেল মানে সেকেন্ড শেলেরই একটু হায়ার সাবশেলের, একটু হাই এনার্জি সাবশেলের, সেম এনার্জি শেল মানে সেকেন্ড শেলে দুটো আমার সাবশেল আছে, একটা এস একটা পি। তো পি সাবশেল হচ্ছে কি, একটু হায়ার এনার্জি স্টেটে আছে, তাই এখান থেকে এখানে মানে 2s থেকে 2p তে যদি ইলেকট্রন ট্রান্সফার করতে হয়, তো সামান্য একটু এনার্জি হয়তো অ্যাটমসফিয়ার থেকে, রুম টেম্পারেচার থেকে গেইন করে সেটা কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, প্রমোট হচ্ছে। দিস ইজ এক্সাইটেশন। তো একটা গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা এক্সাইটেড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা ড্র করি, তাহলে দেখতে পাবো 2s ভ্যালেন্স শেলটাই ড্র করছি, কারণ 1s এর আমাদের এখানে কোনো দরকার নেই, বন্ডিং ফর্মেশন এটা টেক পার্ট করবে না। ভ্যালেন্স বন্ড থিওরিতে ভ্যালেন্স শেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো 2s এর একটা ইলেকট্রন থাকলো, 2p তে দেখো এখন 3টে ইলেকট্রন থাকলো, 2p তে 1 2 3। এখন দেখো কার্বনে যে অরবিটাল গুলো 2s 1 অরবিটাল, 2p তে 3টে অরবিটালে প্রত্যেকটা অরবিটাল হাফ ফিল্ড করে আছে, সিঙ্গলি অকুপাইড হাফ ফিল্ড করে আছে। নাও দিস অরবিটালস আর রেডি টু টেক পার্ট ইন বন্ডিং, মানে এরা বন্ডিং করার জন্য এখন তৈরি হয়ে গেছে। তো এই পয়েন্টটাই এখানে বলছে, সেটা কোন 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে কি বলছে, বিটুইন টু অরবিটালস অফ দ্য সেম স্টেবিলিটি দ্যাট ইজ হ্যাভিং সেম এনার্জি, দুটো অরবিটাল অফ দ্য সেম স্টেবিলিটি হ্যাভিং সেম এনার্জি, ধরো 2s আর 2p অরবিটালের কথা আমরা বলছি, one more directionally concentrated would form a stronger bond। যেটা আগেও বললাম যে
অরবাইটাল ডাইরেকশনাল অ্যাপ্রোচ করবে, লোকালাইজড অ্যাপ্রোচ করবে, একটা ফোকাস থাকবে যে অরবাইটালে, সে অরবাইটাল আরো বেশি ওভারল্যাপ করবে। তাহলে 2s এস অরবাইটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এক্স ওয়াই জেড বরাবর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, কোনো জায়গায় ডাইরেকশনালি ওরিয়েন্টেড নয়, ফোকাসড নয়। বা 2p অরবাইটালকে যদি বলি, 2p সাবশেলের মধ্যে তিনটে অরবাইটাল আছে, ওয়ান ইজ 2px, অ্যানাদার ওয়ান ইজ 2py, and last one is 2pz। তো 2pz অরবাইটাল যদি অ্যাপ্রোচ করতে যায় তাহলে জেড অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করবে, and this dumbbell shape p orbital will form stronger bond যদি হেড অন ওভারল্যাপ, দুটো অরবাইটালের মধ্যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর, অ্যালং দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যদি ওভারল্যাপ হয় তাকে হেড অন ওভারল্যাপ বলে। এবং এই হেড অন ওভারল্যাপ হলে খুব ভালোভাবে বন্ডিং হয়, স্ট্রং বন্ডিং হয়, যেটাকে আমরা সিগমা বন্ড নাম দিই। ল্যাটার আমরা আরো ভালো করে ডিটেলসে সিগমা বন্ড কিভাবে ফর্ম হচ্ছে সেটা পড়বো। একটু বলে রাখলাম যে ডাম্বেল শেপ p orbitals will form stronger bond as compared to spherical symmetrical s orbitals by head on or axial overlap। এই পয়েন্টস গুলো অবশ্যই নোট করবে, যা যা আমার কনসেপ্ট এখানে ডিসকাস হচ্ছে অবশ্যই তোমরা এক্সারসাইজ কপিতে নোট ডাউন করে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার হতে চলেছে দিস পার্ট, ভ্যালেন্স বন্ড থিওরি। এই আন্ডারস্ট্যান্ডিংটা হলে আমাদের মলিকিউলসকে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমরা মলিকিউলসকে ইজিলি ড্র করতে পারবো, কোন মলিকিউলের সেন্টারে কি হাইব্রিডাইজেশন আছে সেইটা নিয়ে কথা বলতে পারবো। যখন আমরা যেই প্রবলেমগুলো করব তখন দেখবে কতটা ইজি লাগছে যদি এই জিনিসগুলো ভালো করে তোমরা নোট ডাউন করো। চলো আমরা নেক্সট কনসেপ্টের দিকে মুভ করি। নেক্সট কনসেপ্ট কি বলছে? ওভারল্যাপ অফ অ্যাটমিক অরবাইটালস। সো ফর্মেশন অফ H2, H2 হাইড্রোজেনের যদি দেখো, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, ফার্স্ট অ্যাটম ইলেকট্রনিক কনফিগারেশন দ্যাট ইজ 1s1। তো 1s1 স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, আমার s অরবাইটাল আছে। সো দিস ইজ s অরবাইটাল, মনে করো এটা হাইড্রোজেন, ধরো এটা a হাইড্রোজেন a স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল s অরবাইটাল, 1s অরবাইটাল। তাহলে দুটো 1s অরবাইটাল এখানে অ্যাপ্রোচ করতে আসছে, দুটো 1s অরবাইটাল এখানে অ্যাপ্রোচ করতে আসছে, ভ্যালেন্স শেলের অরবাইটাল অ্যাপ্রোচ করতে আসছে, s 1s অরবাইটাল, HB 1s অরবাইটাল অ্যাপ্রোচ করতে আসছে। সো দিস ইজ s ওভারল্যাপ, দিস ইজ s ওভারল্যাপ। এবং এইভাবে আমার বন্ড ফর্মেশন হচ্ছে by overlap of atomic orbitals, that is mainly s orbital, and this s orbital spherically symmetrical। এটা ধরো জেড অ্যাক্সিস বরাবর দুটো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, ধরো জেড, এই জেড অ্যাক্সিস বরাবর দুটো s অরবাইটাল আসছে। যদি s অরবাইটাল নন ডাইরেকশনাল বাট কোনো একটা অ্যাক্সিসের উপর তো আছে, তো তারা ওই অ্যাক্সিসের উপরেই একে অপরে ক্লোজার কন্ট্যাক্টে আসছে, ওভারল্যাপ করছে। ওভারল্যাপিং জোনে ইলেকট্রন ডেনসিটি কি বলা হয়েছে? বেশি আছে। এবং দুটো অ্যাটমের যে ইলেকট্রন এখানে কিন্তু অপোজিট স্পিনে আছে। সো দুটো অ্যাটমের অরবাইটালে ইলেকট্রন হাফ ফেল ছিল, তারা যখন একসাথে বন্ডিং ফর্মেশন করবে তারা অপোজিট স্পিনে থাকবে। এটাই কিন্তু আমাদের এই ভিভিটি যে পয়েন্টগুলো বললাম সেখানে গাইড করা আছে। দিস ইজ থিওরি, এগুলো আমাকে মেনে চলতে হবে। আর অপোজিট স্পিনে না থাকলে তো আমার রিপালসিভ ফোর্স হবে, তাই না? একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট হলে তবে তো অ্যাট্রাকটিভ ফোর্স হবে। নেক্সট হচ্ছে HF যদি করে তাহলে ফ্লোরিন, হাইড্রোজেন তো আমার 1s1, ফ্লোরিন অ্যাটমের যদি আমি ভ্যালেন্স শেল দেখি তাহলে কি দেখো? ফ্লোরিন 9, that is 1s2, 2s2, 2p5। তো 2p5, that means 2p5 যদি তুমি ড্র করো 2s and 2p, 1 2 1 2 3 4 5। সো ধরো এই ইলেকট্রনটা 2pz অরবাইটালে আছে, সাপোজ এটা 2pz অরবাইটালে আছে। এখন হাইড্রোজেন অ্যাটম আমার জেড অ্যাক্সিস বরাবর, ধরো এটা দিস ইজ জেড অ্যাক্সিস, আমার HF মলিকিউল ফর্মেশন দেখাচ্ছি, HF কি করে ফর্ম হচ্ছে। সো এই অ্যাক্সিসে s অরবাইটাল জেড অ্যাক্সিস বরাবর আছে, ধরো এরকম, দিস ইজ s অরবাইটাল, 1s অরবাইটাল ফর হাইড্রোজেন, অ্যান্ড p, or এটা z অ্যাক্সিস, p অরবাইটাল কিন্তু pz অরবাইটাল জেড অ্যাক্সিস বরাবর এইভাবে থাকে। সো ডাইরেকশনাল বন্ড, এটা ডাইরেকশনাল ওরিয়েন্টেশন হয়েছে এখানে p অরবাইটালে, pz অরবাইটাল এটা, এবং 2pz বলবো। সো দিস ইজ sp ওভারল্যাপ হয়েছে। sp ওভারল্যাপের জন্য আমরা কি পাচ্ছি? হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন দুটো অ্যাটম কানেক্টেড হচ্ছে এবং বন্ড, কেমিক্যাল বন্ড ফর্মেশন করছে। এখন কি বলেছে নেক্সট? F2 মলিকিউল কি করে ফর্ম হবে? তাহলে জেড অ্যাক্সিস বরাবর দুটো p অরবাইটাল যদি কানেক্টেড হয়, pp ওভারল্যাপ যদি হয়, দুটো p অরবিটাল, ধরো এটা জেড অ্যাক্সিস। সো ফ্লোরিন অ্যাটমে জেড 2pz এ সিঙ্গলি অকুপাইড ইলেকট্রন আছে, তো 2pz এ ধরো 2pz একটা অ্যাটমে 2pz এরকম এলো, দিস ইজ অ্যাটমে ফ্লোরিন ধরো a, আরেকটা অ্যাটমের ফ্লোরিনে 2pz অ্যাপ্রোচ করছে এইভাবে।
So this is fluorine B. So 2pz 2pz. So z axis বরাবর this is pp overlap. So this is pp overlap. এইভাবে অ্যাটমিক অরবিটাল গুলো একে অপরের সঙ্গে অ্যাপ্রোচ করছে along the axis, এবং দিস অ্যাপ্রোচ দেখো 2pz 2pz এই যে অ্যাপ্রোচটা হয়েছে ইন্টারনিউক্লিয়াস অ্যাক্সিসের উপর দিয়ে along the axis দুটো অ্যাটমের ভ্যালেন্স শেলের অরবিটাল হাফ ফিল্ড অর সিঙ্গলি অকুপাইড হাফ ফিল্ড অরবিটাল অ্যাপ্রোচ করেছে, হেড অন ওভারল্যাপ করেছে। দিস ইজ হেড অন ওভারল্যাপ। এই হেড অন ওভারল্যাপকে অ্যালং দ্য অ্যাক্সিস যদি হয় হেড অন ওভারল্যাপ, তাকে আমরা বলি সিগমা বন্ড। এখানে আমাদের কিরকম বন্ড ফর্মেশন হয়েছে, দিস ইজ সিগমা বন্ড। এই হেড অন ওভারল্যাপ যখন হয় ডাইরেকশনাল ওরিয়েন্টেশনে ডাইরেকশনাল অরবিটাল গুলো যখন হেড অন ওভারল্যাপ করে তখন খুব বেশি ওভারল্যাপ হয়, ওভারল্যাপিং এক্সটেন্টটা খুব বেশি হয়, কারণ তারা ফোকাস, তারা ডাইরেকশনালি ওরিয়েন্টেড ফোকাস, তাই খুব বেশি আমার এখানে বন্ড ফর্মেশন হয়েছে এবং এই বন্ডটা খুব স্ট্রং। এই ধরনের বন্ডগুলো খুব স্ট্রং হয়, সিগমা বন্ড জেনারেলি খুব স্ট্রং হয় দেন পাই বন্ড। এখন পাই বন্ড কি সেটা নিয়ে আলোচনা করব। চলো নেক্সট কনসেপ্টটা অ্যানালিসিস করি। তো আমরা এইখানে তো বুঝতে পারলাম H2 HF and F2 মলিকিউলের ফর্মেশন অ্যাকর্ডিং টু VBT। দিস আর দ্য সিম্পল মলিকিউলস, কি করে ফর্ম হচ্ছে আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে দেখবো পজিটিভ, হোয়াট ইজ পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো ওভারল্যাপ। তো এখন যে কনসেপ্টটা পড়বো সেই কনসেপ্টটা দিয়ে জানবো যে অরবিটাল গুলো কিভাবে ওরিয়েন্ট হয়ে যদি ওভারল্যাপ করে সেই ওভারল্যাপটা সিগনিফিকেন্ট হবে, মানে পজিটিভ ওভারল্যাপ হবে। তার মানে অরবিটাল গুলো যে কানেকশন করছে, দুটো অ্যাটমের অরবিটাল যে কানেক্টেড হচ্ছে তাদের একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন আছে, একটা ফেজ আছে, একটা ওয়েভের দুটো পার্ট আছে, একটা ক্রেস্ট পজিটিভ পার্ট, একটা ট্রাপস নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট। সো দেখো দুটো পজিটিভ পার্ট যদি একসাথে ওভারল্যাপ করে তখন সেখানে আমরা কিছু পজিটিভ থিং দেখতে পাই, বা দুটো নেগেটিভ পার্ট একসাথে ওভারল্যাপ করে তাহলে আমরা নেগেটিভে নেগেটিভে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। দুটো নেগেটিভ পার্ট মানে দুটো ফেজ, সেম ফেজের ওয়েভস যদি একসাথে ওভারল্যাপ করে, দুটো সেম ফেজের ওয়েভ যদি একসাথে ওভারল্যাপ করে তাহলে ইন্টারফারেন্সটা কিন্তু আমাদের গ্রেটার হয়। এখানে গ্রিন কালারে আর ইয়েলো কালারে দুটো ওয়েভ আছে, তাদের দেখো ফেজগুলো ম্যাচ করে গেছে। এই ম্যাচিং এর ফলে এখান থেকে যে আমরা যে দুটো ওয়েভস এর ম্যাচের পরে সেম ফেজে যদি ইন্টারঅ্যাক্ট করে এবং সেই ইন্টারঅ্যাকশনের ফলে রেজাল্টেন্ট যে ওয়েভটা পাবো সেটা কিন্তু গ্রেটার হবে, ম্যাগনিটিউড ইন্টেন্সিটিতে অ্যামপ্লিটিউড কিন্তু তার বেশি হবে, অ্যামপ্লিটিউড কিন্তু গ্রেটার হবে এই দুটোর কম্বিনেশনে যে আমরা ওয়েভটা পাবো। রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য ক্রেস্ট। অ্যামপ্লিটিউড কাকে বলে, দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য ক্রেস্ট। একটা ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে কি কতটা হাইট হয়েছে, ক্রেস্ট। দিস ইজ ক্রেস্ট, এটাকে ক্রেস্ট বলা হয়, এন্ড দিস ইজ ট্রাফ। সো এটাকে ট্রাফ বলা হয়। সো ক্রেস্ট এন্ড ট্রাফ, এই ক্রেস্টের হাইট কতটা হয়েছে দ্যাট ইজ অ্যামপ্লিটিউড। এবার দুটো সেম ফেজের ওয়েভ যদি ওভারল্যাপ করে অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ অবভিয়াসলি কি হবে, হাই হবে, বাড়বে। কিন্তু যদি দুটো অপোজিট ফেজের ওয়েভ কানেক্ট করে, একে অপরের সঙ্গে কানেক্ট করে, যেমন ধরো এখানে ধরো ব্ল্যাক দিয়ে বোঝাই, ধরো এখানে একটা ওয়েভ এরকম আছে পজিটিভ নেগেটিভ, আরেকটা ওয়েভ যাচ্ছে এইভাবে, অন্য কালার দিয়ে যদি দেখি এইভাবে যাচ্ছে। সো দেখো এখানে যে ক্রেস্ট আছে এটার সঙ্গে এখানে কি আছে, এই ওয়েভের ফেজটা কিন্তু ম্যাচ করলো না, এটা অপোজিট হয়ে গেল, এটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে গেল। এখন কিন্তু রেজাল্টেন্ট ওয়েভ কিন্তু আমরা কি পাবো, রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড কিন্তু এই দুটোকে যদি প্লাস করি যে রেজাল্টেন্ট ওয়েভ পাবো, ওয়েভ কিন্তু অ্যামপ্লিটিউড কি হবে, অ্যামপ্লিটিউড কিন্তু স্মল হবে, অ্যামপ্লিটিউড কিন্তু কমে যাবে। একটা আপওয়ার্ডে আছে আরেকজন কি করছে ডাউনওয়ার্ডে তাকে কমিয়ে দিচ্ছে, তার ফেজটাকে কমিয়ে দিচ্ছে। দিজ আর পজিটিভ নেগেটিভ, দিজ আর সাইন, ওয়েভ ফাংশনের সাইন, সাইন অফ ওয়েভ, এগুলো কিন্তু কোনো চার্জ নয়, দিস ইজ ফেজ। কিভাবে সেটা ওরিয়েন্ট করছে থ্রি ডাইমেনশনাল স্পেসে, দিস ইজ সাইন। তো এইভাবে পজিটিভ ওভারল্যাপ যদি হয়, ধরো একটা পি জেড অ্যাক্সিস বরাবর দুটো পি অরবিটাল আসছে, তাহলে সেম ফেজে যদি আসে পজিটিভ পজিটিভ, সেম ফেজে যদি আসে, দেখো এখানে দেখানো হয়েছে সেম ফেজে এসছে পজিটিভ পজিটিভ, সো দিস ইজ পজিটিভ ওভারল্যাপ। আবার পিজেড অরবিটাল গুলো যদি অপোজিট ফেজে আসে, মানে একটা পজিটিভের সঙ্গে আর একটা পি অরবিটালের নেগেটিভ, নেগেটিভ পার্টটা নেগেটিভ পোলটা কি করছে অ্যাট্রাক্ট করছে, মানে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে কি হবে এখান থেকে নেগেটিভ ওভারল্যাপ পাবো, মানে রেজাল্টেন্ট কিন্তু খুব একটা ভালো পাবো না, মানে অ্যান্টি বন্ডিং সিচুয়েশন হয়ে যাবে।
তো পজিটিভ ওভারল্যাপ আমাকে কি ডিনোট করছে? বন্ডিং সিচুয়েশন। এটা আমাকে ডিনোট করছে বন্ডিং সিচুয়েশন। আর নেগেটিভ ওভারল্যাপ কি ডিনোট করছে? অ্যান্টি বন্ডিং সিচুয়েশন। একইভাবে পিজেড অরবিটাল এস অরবিটালের সঙ্গে দেখো সেম ফেজে ওভারল্যাপ করছে, এখানে এসপি ওভারল্যাপ। এখানে পিজেড আর এস অরবিটালের দেখো অপোজিট ফেজে ইন্টারঅ্যাক্ট করেছে, তাই এটা নেগেটিভ ওভারল্যাপ হলো, মাইনাসের সঙ্গে প্লাস। এবার দেখো জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার পিএক্স অরবিটাল আছে। তো একটা জেড অ্যাক্সিস, অ্যাক্সিস তিনটে পারপেন্ডিকুলারলি থাকে এক্স ওয়াই জেড। তো এখানে এক্স অ্যাক্সিস কি আছে? জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। তো এখানে পিএক্স অরবিটাল, দুটো পিএক্স অরবিটাল কি করেছে? একসাথে ল্যাটারাল ওভারল্যাপ করেছে পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। ধরো এইটা আমার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। বাট পিএক্স অরবিটাল গুলো এখন পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আছে। তো তারা তাদের পারপেন্ডিকুলার থেকেও তারা কিন্তু সাইড ওয়াইজ ওভারল্যাপ করেছে, কারণ তাদের অ্যাক্সিস গুলো দুটো পিএক্স অরবিটালের অ্যাক্সিস কিন্তু প্যারালাল আছে, সেম ফেজে আছে, তাই তারা ওভারল্যাপ করেছে। কিন্তু এই ওভারল্যাপ সাইড ওয়াইজ হয়েছে। তো সাইড ওয়াইজ যখন হয় ওভারল্যাপ, তো প্রপারলি ডাইরেক্টেড নয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ যখন হয় সেটা কিন্তু উইক ওভারল্যাপ হয়, মানে ওভারল্যাপিং জোনটা কিন্তু কম থাকে সেখানে, উইক ওভারল্যাপ। সো ওভারল্যাপিং জোন যদি কম থাকে তখন এই ওভারল্যাপ, সাইড ওয়াইজ ওভারল্যাপ আমাকে কি দিচ্ছে? উইক বন্ডিং দিচ্ছে। সাইড ওয়াইজ ওভারল্যাপ আমাকে কি দিচ্ছে? সাইড ওয়াইজ ওভারল্যাপ উইক বন্ডিং দিচ্ছে, উইক কোভালেন্ট বন্ড দিচ্ছে, উইক বন্ড দিচ্ছে। এবং এই বন্ডকে আমরা জেনারেলি কি বলি? পাই বন্ড। পাই বন্ড। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যদি কোনো অরবিটালস, দুটো অ্যাটমের অরবিটালস ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যদি, অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর যদি আসে, এসে কানেক্ট হয়, ইন্টারঅ্যাক্ট করে, তখন তাকে আমরা বলি সিগমা বন্ড। দিস ইজ হেড অন ওভারল্যাপ অর এন্ড টু এন্ড ওভারল্যাপও বলা হয়। বাট পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, আমরা জেড অ্যাক্সিসকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরেছি, সেই অ্যাক্সিস বরাবর অ্যাটমগুলো আসছে, অ্যাপ্রোচ করছে। বাট এখানে অ্যাটমের কিছু অরবিটাল আছে পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আছে। যেমন পি অরবিটালের কেসে যদি তুমি দেখো, পিজেড অরবিটাল তো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আসবে অ্যালং দ্য অ্যাক্সিস, তারা সিগমা বন্ডিং করবে। কিন্তু পিএক্স বা পিওয়াই অরবিটাল তো পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, মানে জেড অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারলি থাকবে। তখন তাদের মধ্যে কিরকম ওভারল্যাপ হবে? দ্যাট ইজ পাই বন্ড, মিনস ল্যাটারাল ওভারল্যাপ, মিনস সাইড ওয়াইজ ওভারল্যাপ। এইগুলো আমার এখানে তখন হবে। সো এই ওভারল্যাপেও দেখো পজিটিভ পার্টের সঙ্গে পজিটিভ পার্ট যদি কানেক্টেড হয়, নেগেটিভ পার্টের সঙ্গে যদি নেগেটিভ পার্ট কানেক্টেড হয়, তখন এই ওভারল্যাপকে আমরা পজিটিভ ওভারল্যাপ বলবো, মানে বন্ডিং কানেক্টিভিটিতে তাও বলবো। বাট দিস ইজ উইক অ্যাজ দিস ওভারল্যাপ অকার্স সাইড ওয়াইজ ওভারল্যাপ। অ্যান্ড যদি পিএক্স অরবিটাল গুলো যদি ডিফারেন্ট ফেজে, মানে প্লাসের সঙ্গে মাইনাসের ওভারল্যাপ করতে আসে, তখন দ্যাট ইজ নেগেটিভ ওভারল্যাপ, মানে এখানে ওভারল্যাপ হবে না, অ্যান্টি বন্ডিং ওভারল্যাপ বলবো। আশা করি এগুলো বোঝা গেছে। সো নাও আমরা শিখবো হোয়াট ইজ জিরো ওভারল্যাপ। এখন জিরো ওভারল্যাপে দেখো কোনো বন্ডিং সিচুয়েশন কিন্তু হচ্ছে না। মানে ধরো পিএক্স এর সঙ্গে পিএক্স অরবিটাল এক্স অ্যাক্সিস বরাবর আছে, ধরো এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, এটা এক্স অ্যাক্সিস পিএক্স অরবিটাল আছে, আর জেড অ্যাক্সিস বরাবর এস অরবিটাল আসছে। এস অরবিটালে স্ফেরিক্যালি সিমেট্রিক্যালি পজিটিভ সাইন থাকে, থ্রি ডাইমেনশনাল স্পেসে কি থাকে? পজিটিভ সাইন থাকে। থ্রি ডাইমেনশনাল স্পেসে যখন অ্যাপ্রোচ করে ইউনিফর্মলি পজিটিভ সাইনই অ্যাপ্রোচ করে এস অরবিটাল। পি অরবিটাল ডাম্বেল শেপ, সো আপার পার্টে পজিটিভ, লোয়ার পার্টে নেগেটিভ আছে। সো জেড অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার অ্যাক্সিস দ্যাট ইজ পিএক্স, এক্স অ্যাক্সিস, এন্ড এক্স অ্যাক্সিস বরাবর পিএক্স অরবিটাল আছে। এখন এই পিএক্স অরবিটালে পজিটিভ পার্টের সঙ্গে এস অরবিটালের পজিটিভ পার্ট তো বন্ডিং কানেক্টিভিটি করছে। সো এই পার্টটা বন্ডিং কানেক্টিভিটি করছে, বাট পজিটিভ পার্টের সঙ্গে নেগেটিভ পার্ট আবার অ্যান্টি বন্ডিং কানেক্টিভিটি করছে। তার মানে এখানে দুটো অরবিটালের দুটোই হচ্ছে, একই সাথে বন্ডিংও হচ্ছে, একই সাথে অ্যান্টি বন্ডিংও হচ্ছে। তাহলে এরকম ধরনের কেসকে আমরা বলি জিরো ওভারল্যাপ, মানে এদের অ্যাপ্রোচ হওয়া সম্ভব নয়। যেমন পিএক্স অরবিটাল যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, আরেকটা এক্সাম্পল নিই, পিএক্স অরবিটাল এক্স অ্যাক্সিস বরাবর আছে, আর পি ওয়াই অরবিটাল ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আছে পি ওয়াই অরবিটাল। তো এখন তোমরা বলো, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তো তাদের মধ্যে অ্যাপ্রোচ হওয়া, তাদের মধ্যে ওভারল্যাপ হওয়া কি সম্ভব? দ্যাট ইজ নট পসিবল। দ্যাটস ওয়াই উই সে দিস ইজ জিরো ওভারল্যাপ। তো নাও আমরা নেক্সট যে কনসেপ্টটা পড়বো, দ্যাট ইজ টাইপস অফ ওভারল্যাপিং অ্যান্ড নেচার অফ কোভালেন্ট বন্ডস। Already we know that there are two types of covalent bonds, that is one sigma, another one is pi. তো covalent bond এর টাইপ,
আমরা দুটো পড়লাম, one is sigma bond, another one is pi bond. সিম্বল আমাদের সিগমা পাই, এইভাবে আমরা ডিনোট করি। সিগমা বন্ড কখন হয়? সো সিগমা বন্ড তখন হবে যখন অ্যাটমিক অরবিটালস গুলোর অ্যাপ্রোচ, দুটো অ্যাটমের অ্যাটমিক অরবিটালের অ্যাপ্রোচ যখন অ্যালং দা অ্যাপ্রোচ of the atomic orbitals of two atoms along the internuclear axis. ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মানে হচ্ছে অ্যাটমগুলো যে অ্যাক্সিস বরাবর কাছাকাছি আসছে, দ্যাট ইজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। জেনারেলি আমরা জেড অ্যাক্সিসকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরি। অ্যান্ড দিস ইজ সিগমা বন্ড হচ্ছে এন্ড টু এন্ড ওভারল্যাপ বলা হয় বা হেড অন ওভারল্যাপ বলা হয়। একটা অরবিটাল অন্য অরবিটালের সঙ্গে হেড টু হেড ওভারল্যাপ করছে বা এন্ড টু এন্ড ওভারল্যাপ করছে, হেড অন ওভারল্যাপ বলা হয়। অলরেডি কিভাবে ওভারল্যাপ হচ্ছে আমরা দেখেছি। সিগমা বন্ডের আমরা যদি বলি টাইপস অফ ওভারল্যাপিং, তাহলে দেখো এস অরবিটালের সঙ্গে এস অরবিটালের একটা বন্ডিং হতে পারে, সিগমা বন্ডিং। সেকেন্ড আমরা টাইপ বলতে পারি এস অরবিটালের সঙ্গে পি অরবিটালের বন্ডিং। থার্ড বলতে পারি পি অরবিটালের সঙ্গে পি অরবিটালের হেড অন ওভারল্যাপ, দ্যাট দিস আর সিগমা বন্ডিং। এবং এগুলো হচ্ছে আমার টাইপ এস এস, এসপি এন্ড পিপি ওভারল্যাপ। অলরেডি উই আর স্টাডিড that how these orbitals are getting approached together for the formation of SS and S and P orbital কিভাবে এরা একে অপরের সঙ্গে অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস দ্য অ্যাক্সিস। আমরা এগুলো পজিটিভ ওভারল্যাপ বা কিভাবে অ্যাটমিক অরবিটালে ওভারল্যাপ হচ্ছে এগুলো আমরা সেখানে দেখেছি। যদি আমি এক্সাম্পল বলি, একটা এস অরবিটাল ধরো দিস ইজ এস অরবিটাল, আর একটা এস অরবিটাল দেখো হেড অন ওভারল্যাপ অ্যালং দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এরকম ভাবে করলো জেড অ্যাক্সিস। ধরো এস অরবিটাল ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরো জেড, ওয়ান এস অরবিটাল, অ্যানাদার অরবিটাল ইজ পি। তো পি অরবিটাল ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর হেড অন ওভারল্যাপ করলো, এস অরবিটালের সঙ্গে পি অরবিটালের ওভারল্যাপ হলো। আবার দুটো পি অরবিটালও জেড অ্যাক্সিস বরাবর এলো, দুটো পি জেড অরবিটাল যেমন ভাবে আমরা পজিটিভ ওভারল্যাপের সময় দেখিয়েছিলাম সেইভাবে আসবে জেড অ্যাক্সিস বরাবর, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর। তো সেইভাবে আমার হেড অন ওভারল্যাপ বা এন্ড টু এন্ড ওভারল্যাপ হয়ে এটা সিগমা বন্ডিং এইভাবে ফর্ম করলো দুটো পিজেড অরবিটাল। সো these are the types SS, SP and PP overlaps, types of overlapping. Now what is pi bond? তো এগুলো আমরা কিসের আন্ডারে পড়লাম? এগুলো আমরা পড়লাম সিগমা বন্ডিং এর আন্ডারে। বাট পাই বন্ড কখন হবে? পাই বন্ডের দুটো অরবিটাল কিন্তু পাই বন্ড তখনই ফর্ম করবে যখন অরবিটাল গুলো আসবে অ্যাপ্রোচ করবে, approaching of the orbitals along approaching of the orbitals parallel to their axis অরবিটালের অ্যাক্সিসের প্যারালালি আসছে অ্যাক্সিস, বাট পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। ওকে, সো পাই বন্ড কখন ফর্ম হচ্ছে? অ্যাপ্রোচ হচ্ছে অরবিটালের। ধরো আমরা এক্সাম্পল নিলাম পাই বন্ডের, ধরো দিস ইজ জেড অ্যাক্সিস, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর আসছে না। কিভাবে পাই বন্ড ফর্ম হচ্ছে? পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস দুটো অরবিটাল আসছে। জেনারেলি এইখানে পি অরবিটাল মানে পিপি ওভারল্যাপ হবে। পিপি ওভারল্যাপ যখন হয় তখন আমরা অ্যান্ড জেড যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয় তো ওয়ান পি অরবিটাল যেমন পিজেড অরবিটাল তো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আসছে এবং সিগমা বন্ড ফর্ম করছে।
বাট আরো যে দুটো পি অরবিটাল আছে, পি এক্স পি ওয়াই, মানে পি এক্স এর সঙ্গে আরেকটা পি এক্স অরবিটাল এরকম কানেক্ট হতে পারে, বা পি ওয়াই এর সঙ্গে আরেকটা পি অরবিটাল কানেক্ট হতে পারে। তো এইভাবে পাই বন্ড ফর্ম হতে পারে, কারণ তারা পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, মানে জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি আসবে। মানে দুটো অ্যাটমে, ধরো একটা অ্যাটমে পি এক্স এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধরে নাও এটা দিস ইজ এক্স অ্যাক্সিস, আরেকটা অ্যাটমের এক্স অ্যাক্সিস বরাবর আরেকটা পি অরবিটাল ধরো আছে, এইভাবে সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে। এবং সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে অবশ্যই সেটা ডাইরেকশনালি তো অ্যাপ্রোচ হচ্ছে না, মানে অ্যাপ্রোচটা ডাইরেকশন ওরিয়েন্টেড হচ্ছে না, ফোকাসড হচ্ছে না, সাইড ওয়াইজ হচ্ছে। আর সাইড ওয়াইজ হলে ইলেকট্রনের ক্লাউডের ডেন্সিটি কিন্তু ওভারল্যাপিং জোনে কম থাকবে। তাই overlap produce this overlap produces weak bond, that is pi bond, sidewise overlap between two px or py orbitals. So এইভাবে আমার pi bond ফর্ম হচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি? সাইডওয়াইজ ওভারল্যাপ or lateral overlap। এখন সিগমা বন্ড এন্ড পাই বন্ডের ডিফারেন্স কি? সিগমা বন্ড আর পাই বন্ডের ডিফারেন্স যদি আমরা দেখি, আমরা এখানে একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি সিগমা আর পাই বন্ড। সো এখানে দুটো অরবিটালের অ্যাপ্রোচ কিরকম হয়? অ্যালং দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, INA, that means internuclear axis. This is short form, আমি এরকম শর্ট ফর্মে লিখছি, মানে তোমরা এরকম শর্ট ফর্মে লিখে আসবে তা নয়, পুরো সেন্টেন্সেই লিখবে, ওয়ার্ডেই লিখবে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। সেকেন্ড, ফার্স্ট পয়েন্ট আমরা পাই বন্ডে কি দেব? পাই বন্ডে দেব দ্য অ্যাপ্রোচিং অফ দ্য অরবিটালস পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। পারপেন্ডিকুলারকে আমরা এরকম ভাবে দেখালাম, পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এইভাবে অ্যাপ্রোচ হচ্ছে। সিগমা বন্ড কি হয়? জেনারেলি স্ট্রং হয়, পাই বন্ড উইক হয়। থার্ড পয়েন্টে আমরা দেব সিগমা বন্ড ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, তার মানে এর ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। বাট পাই বন্ডের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। পাই বন্ড নিজে একা ফর্ম হতে পারে না, সিগমা বন্ড ফর্ম হলে তবেই পাই বন্ড ফর্ম হতে পারবে। তো সিগমা বন্ড স্ট্রাকচার বা শেপ ডিটারমাইন করে, মলিকিউলের শেপ বা স্ট্রাকচার অর শেপ কিভাবে ডিটারমাইন করবে? কে? সিগমা বন্ড। বাট পাই বন্ড স্ট্রাকচার বা শেপ ডিটারমাইন করতে সাহায্য করবে না, নো। সো এখানে সিগমা বন্ডের ভূমিকা, সিগমা বন্ড স্ট্রং হয়, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, পাই বন্ডের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আসছে। সিগমা বন্ড স্ট্রাকচার বা শেপ ডিটারমাইন করছে, পাই বন্ডের স্ট্রাকচার বা শেপ ডিটারমাইন হচ্ছে না। আর কি বলতে পারি? সিগমা বন্ডে ইলেকট্রন ডেন্সিটি লোকালাইজ থাকে। ইলেকট্রন ডেন্সিটি সিগমা বন্ডে কি থাকবে? লোকালাইজ থাকবে। দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি হেড অন ওভারল্যাপ করলে, দ্যাট ইজ স্ট্রং বন্ড হয়েছে, সেখানে ইলেকট্রনস গুলো একটু কন্ট্রোলে থাকবে, দুটো নিউক্লিয়াসের কন্ট্রোলে থাকবে, তাই লোকালাইজ থাকবে। বাট ফিফথ পয়েন্ট আমরা বলবো এখানে ইলেকট্রনসের ডেন্সিটি মোবাইল, অতটা কন্ট্রোলে থাকবে না, এরা ফিউজ থাকবে, ফিউজড অর মোবাইল। যেহেতু মোবাইল অর ফিউজড, তাই পাই বন্ডস গুলো ভেরি রিঅ্যাক্টিভ হয় দেন সিগমা বন্ড। সিগমা বন্ড লেস রিঅ্যাক্টিভ হয় বিকজ ইট ইজ মোর স্ট্রং, যত বেশি স্ট্রেংথ বাড়বে বন্ডে তত লেস রিঅ্যাক্টিভ হবে। বাট পাই বন্ড ইলেকট্রন ডেন্সিটি বেশি, মোবাইল হয়, তাই এরা কি হয়? মোর রিঅ্যাক্টিভ। সো একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, যে দেখো ইথিলিন, সো ইথিলিনে আমরা যে স্ট্রাকচার দেখি, সি ডাবল বন্ড সি বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ। দেখো সিএইচ প্রত্যেকটা যে বন্ড আছে সিএইচ বন্ড, সো কার্বন ভ্যালেন্সিয়াল পি অরবিটাল, হাইড্রোজেন ভ্যালেন্সিয়াল এস অরবিটাল। সো পিএস এখানে কি হয়েছে? পিএস এখানে কম্বাইন হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ভিভিটি। পরে আমরা দেখবো কার্বনের কিন্তু আর সেই পি অরবিটাল অ্যালন নেই, মানে যে ইউনিক পি অরবিটাল আছে সেটা নেই, সেটা হাইব্রিডাইজড হয়ে গেছে, সেটা পরের কনসেপ্ট। এখন যতটুকু বুঝেছি সেই দিয়ে বোঝার চেষ্টা করছি, যে যদি এটা কানেক্ট করে তাহলে এটার আমার পি অরবিটাল আর হাইড্রোজেনে এস অরবিটাল কানেক্ট করেছে, ভ্যালেন্স বন্ড গুলো কানেক্ট করেছে, অরবিটাল গুলো কানেক্ট করে ভ্যালেন্স বন্ড তৈরি করেছে।
অ্যান্ড অরবিটাল ওভারল্যাপে কি হয়েছে, এটা এস এর সঙ্গে পি এর ওভারল্যাপ হয়েছে, অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট। তো কার্বনের সঙ্গে কার্বনের যে পিপি ওভারল্যাপ হয়েছে, ধরো মনে করো পিপি ওভারল্যাপ হয়েছে, বাট এই পিপি ওভারল্যাপ পিজেড বরাবর হয়েছে একটা সিগমা বন্ড, আরেকটা বন্ড যে ফর্ম হয়েছে ডাবল বন্ড, যে সিসি বন্ডে কি দেখতে পাচ্ছি, দুটো বন্ড দেখতে পাচ্ছি, তো ডাবল বন্ড যদি ফর্ম হয় তাহলে সেই বন্ডটা কি ফর্ম হয়েছে, সেই বন্ডটা হয়েছে পাই বন্ড। তো পাই বন্ড কিন্তু স্ট্রাকচারে কিন্তু ডিটারমিনেশনে কোনো হেল্প করছে না, সিম্পল স্কেলিটন স্ট্রাকচারটা কিন্তু এই সিগমা বন্ড দিয়েই ফর্ম হয়, ঠিক আছে, সিগমা বন্ড দিয়েই ফর্ম। সো আমি এখানে পিপি ওভারল্যাপ বললাম, বাট দিস ইজ অ্যাকচুয়ালি দিস কার্বন ইজ sp2 হাইব্রিডাইজ, তোমরা জেনে রাখো, পরে আমরা কি করে হচ্ছে সেটা জানবো। sp2 এর সঙ্গে sp2 অরবিটালের ওভারল্যাপ হয়েছে এখানে, দিস কার্বন sp2 হাইব্রিডাইজড, sp2 অরবিটালের সঙ্গে sp2 অরবিটালের কানেকশন হয়েছে। বাট যেহেতু আমরা এখন ভ্যালেন্স বন্ড থিওরিতে আছি, অতটা ডেভেলপড হয়নি, এখন আমরা পিপি ওভারল্যাপ বললাম, বাট দিস ইজ রং। ওকে, সো দিস আর দ্য জেনারেল differences between sigma and pi bonds. Now we are going to move our next and last topic, that is directional properties of covalent bonds. Already কিভাবে covalent bonds এর directional properties involved আছে আমরা ডিসকাস করে নিয়েছি, and failure of orbital concept. So এখন একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখব এটা কি করে ফেল হচ্ছে, এই কনসেপ্টটা ভিভিটি কনসেপ্টটা ফেল হচ্ছে কি করে। সো দেখো, আমরা CH4 মিথেন মলিকিউল জানি, মিথেন মলিকিউল এক্সপেরিমেন্টালি আমরা যখন দেখছি, এক্সপেরিমেন্টালি ডাটাতে আমরা অ্যাঙ্গেল যখন দেখছি, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের মধ্যে যে অ্যাঙ্গেল দেখছি, দ্যাট ইজ 109.5 ডিগ্রি। তো CH4 মলিকিউলে যে এই বন্ড অ্যাঙ্গেল আসছে ইন বিটুইন কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন এই যে বন্ড গুলো আমার কার্বনের সঙ্গে আছে, তাদের মধ্যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল কত আসছে, 109.5 ডিগ্রি এক্সপেরিমেন্টালি বা অ্যাকচুয়াল অ্যাঙ্গেল তো এটা আসছে। বাট অ্যাকর্ডিং টু ভিভিটি অ্যাঙ্গেল কিরকম আসার কথা, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের অ্যাঙ্গেল অলমোস্ট 90 ডিগ্রি আসার কথা। কেন সেটা? তার কারণ হচ্ছে দেখো, কার্বন 6 ভ্যালেন্স শেল 2s 2p অরবিটাল, তো 2p অরবিটাল এক্সাইটেড স্টেটেও যদি যায়, যেমন দেখালাম আগে যে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যদি যায়, তাহলে প্রত্যেকটা অরবিটাল সিঙ্গলি অকুপাইড থাকবে, এবং এই সিঙ্গলি অকুপাইড অরবিটাল গুলো হাইড্রোজেনের সঙ্গে ওভারল্যাপ করছে। তো হাইড্রোজেনের অরবিটাল গুলো, ধরো এটা একটা হাইড্রোজেনের অরবিটাল, সেটায় ইলেকট্রন অপোজিট স্পিন থাকবে, আরেকটা হাইড্রোজেনের অরবিটাল, এখানে তিনটে হাইড্রোজেনের অরবিটাল আরো কি করছে, কানেক্ট হচ্ছে অপোজিট স্পিনে। তো এদের মধ্যে একটা অপোজিট স্পিনে কানেকশন হচ্ছে। তো একটা এস অরবিটালের সঙ্গে এটা হাইড্রোজেনের প্রত্যেকের কি আছে, 1s, এখানেও 1s 1s অ্যান্ড 1s। সো এখানে দেখতে পাচ্ছি এস কম্বিনেশন হয়েছে, এস ওভারল্যাপ হয়েছে, আর এসপি ওভারল্যাপ হয়েছে। কতগুলো এসপি ওভারল্যাপ হয়েছে, 3 এসপি ওভারল্যাপ হয়েছে, আর এখানে 1 এসএস ওভারল্যাপ হয়েছে। তো চারটে বন্ড আমার হয়েছে CH4 মলিকিউলে, অ্যাকর্ডিং টু ভিভিটি 1 এসএস ওভারল্যাপ হয়েছে আর 3টে এসপি ওভারল্যাপ হয়েছে। এখন এসএস ওভারল্যাপ যদি হয় তাদের কোনো ডাইরেকশন থাকে না, এসএস ওভারল্যাপ হলে ডাইরেকশন থাকে না। কার্বন ধরো এখানে সেন্ট্রালি স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল এস অরবিটাল আছে, এবং একটা হাইড্রোজেন ধরো যে কোনো ডাইরেকশনে আমার এসএস ওভারল্যাপ করেছে, ঠিক আছে। কিন্তু তিনটে পি অরবিটাল যে আছে, কার্বন এর সঙ্গে যে তিনটে পি অরবিটাল আছে, তারা তো 3 ডাইরেকশনে, তিনটে অ্যাক্সিসের ডাইরেকশনে আছে। ধরো এইটা জেড অ্যাক্সিস, এইটা ধরো এক্স অ্যাক্সিস, আর এইটা ধরো ওয়াই অ্যাক্সিস। সো এইখানে এরকম ডাইরেকশনে থাকতে পারে, ধরো এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে পি অরবিটাল গুলো এরকম ভাবে আছে। ধরো জেড অ্যাক্সিসে পিজেড আছে, এটা পিজেড করলাম, এক্স অ্যাক্সিসে পি ওয়াই আছে, লাল দিয়ে আমরা পি এক্স করলাম, আর ওয়াই অ্যাক্সিসে ধরো পি ওয়াই আছে, নীল দিয়ে আমরা পি ওয়াই করলাম। সো এই যে পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড, দিস ইজ পি ওয়াই, রেড কালারটা কি ছিল, পি এক্স এন্ড জেড অ্যাক্সিস বরাবর পি অরবিটাল আছে, তাই আমরা এটা বলছি পি জেড। সো এইভাবে যে করলাম, এদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে, 90 ডিগ্রি থাকবে, কারণ প্রত্যেকটা এক্স ওয়াই জেড অ্যাক্সিসের ওপর আছে, অ্যালং দ্য অ্যাক্সিস আছে, তাহলে ইন বিটুইন প্রত্যেকটা অরবিটালের মাঝে অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি। এবার এখানে এই অরবিটাল গুলো ধরো ভ্যালেন্স বন্ড
ভ্যালেন্স অরবিটাল গুলো আমার হাইড্রোজেনের ভ্যালেন্স শেলের সঙ্গে যখন কানেক্টেড হবে, 1s অরবিটালের সঙ্গে যখন কানেক্টেড হবে, তখন এরকম ভাবে 1s অরবিটাল গুলো ধরো কানেক্টেড হয়েছে, একটা 1s অরবিটাল কানেক্টেড হলো এখানে, আরেকটা 1s অরবিটাল এখানে কানেক্টেড হলো, আরেকটা 1s অরবিটাল এখানে কানেক্টেড হলো। সো তিনটে 1s অরবিটাল অফ হাইড্রোজেনস আর কানেক্টেড with respect to 3 p orbitals px, py and pz at an angle of 90 degree। প্রত্যেকের মাঝে অ্যাঙ্গেল কত হবে? অ্যাকর্ডিং টু দ্য ভিভিটি HCH অ্যাঙ্গেল হওয়ার কথা রাফলি 90 ডিগ্রি, বাট এটা অ্যাকর্ডিং টু ভিভিটি। তো ডাইরেকশনাল অ্যাপ্রোচ ইউজ করে আমরা দেখছি অ্যাঙ্গেল ডিটারমিনেশন করতে পারছি না থিওরিটিক্যালি। এক্সপেরিমেন্টালি আমার অ্যাঙ্গেল কত? এক্সপেরিমেন্টালি অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি। সো এই যে আমার ফল্ট বেরোচ্ছে, ফেলিওর হচ্ছে, ভিভিটি কি হচ্ছে, এক্সপ্লেন পুরোপুরি করতে পারছে না, তার জন্য আমাকে কি পড়তে হবে? নতুন নতুন কনসেপ্ট পড়তে হবে। সো নেক্সট আমরা পড়বো হাইব্রিডাইজেশন থিওরি টু মিনিমাইজ দিস ফেলিওর অফ ভিভিটি। সো ভ্যালেন্স বন্ড থিওরিকে মডিফাই করার জন্য, এই ফেলিওর গুলোকে মিনিমাইজ করার জন্য সায়েন্টিস্ট পাউলিং নতুন থিওরি এনেছেন, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন থিওরি। সেটা আমরা নেক্সট পার্টে অ্যানালিসিস করব, পুরো ডিটেলসে অ্যানালিসিস করব, করে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আজকে আমরা এত অবধি পড়ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।